আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ভয়াবহভাবে ধসে পড়েছে চট্টগ্রামের অক্সিজেন এলাকার ব্যস্ততম বায়াজিৎ সড়কের একটি অংশ। শীতল ঝর্ণা খালের ব্রিজ ভেঙে যাওয়ায় এই ধসের কারণে গুরুত্বপূর্ণ সড়কটির এক পাশে বন্ধ হয়ে গেছে যান চলাচল, ফলে বেড়েছে যানজট। 6:10 ব্রিজের মাঝখান ভাঙি পড়ে গেছে। এর আগে 5টা বাজে আমরা ব্রিজের উপরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিছি, লাল ফিতা দিয়ে বন্ধ করেছি, কোনো গাড়ি ঘোড়া উঠতাম না। প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বর্ণনা দিচ্ছিলেন চট্টগ্রাম নগরীর অক্সিজেন 16 সড়কে শীতল ঝর্ণা খালের উপর স্টারশিপ ব্রিজের এক পাশ কিভাবে চোখের সামনে ধসে গেল। ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোরে। তখন চট্টগ্রাম জুড়ে চলছিল ভারী বর্ষণ, ফলে পানিতে অনেকটাই টইটুম্বুর ছিল খাল। এতে তীব্র স্রোতে ধসে যায় সেতুটি, ধসে যায় সড়কও। যদিও এ সময় কোনো গাড়ি বা মানুষ ছিল না স্থানটির উপর। দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে ছিল এই সেতুটি। মেরামত না হওয়ার কারণে ক্রমেই বেড়েছে ঝুঁকির মাত্রা, যার শেষ পরিণতি আজ দেবে গেছে এই সেতু। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র জানান, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পুনর্নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে, তবে বর্ষা এসে যাওয়ায় সম্ভব হয়নি। এর মধ্যেই সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে খাল খননে মাটি সরে সৃষ্টি হলো ভয়াবহ বিপর্যয়। 6 মিটারের একটা ব্রিজ 20 ফিটের, এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাঁচটা এখন করে দেবো, ওই পাঁচটা আমাদের করতে হবে পরে। আমার ব্রিজের ওপেনিং হয়ে গেছে 6 মিটার, আমার খাল হয়ে গেছে 12 মিটার। দ্যাট ইজ 12 মিটার খালের পানি এই 6 মিটার রিসিভ করা সম্ভব না, যে কারণে এটা এসকাভারিং হয়ে এটা কলাপস করছে। নর্মালি হয় আপনার ব্রিজের ওপেনিংটা বেশি হয়, খালের রুটটা হয় ছোট। 1980 সালে তৈরি হওয়া সেতুটি ইটের খুঁটি নির্ভর, যেখান থেকে ক্রমান্বয়ে সরে যায় মাটি। তবে সেতুটির দুই প্রান্তে ওয়াসার পানির পাইপের গোড়ায় কনক্রিট ঢালাই থাকায় রক্ষা পেয়েছে সেগুলো। পাইপের নিচে আপনার যে শ্বাস ব্লকগুলো যেগুলো করা হয়েছে সেগুলো করার আগে এখানে পাইলিং করা হয়েছিল, তো যার ফলে আপনি দেখেন অন্যান্য আশেপাশে ভেঙে পড়লেও কিন্তু আমাদের ওই ব্লকের ওই জায়গাটুকু কিন্তু এখনো কিছু হয় নাই। দুর্ঘটনার পর থেকেই 2 লেনের গাড়ি 1 লেনে চলার কারণে দেখা দেয় তীব্র যানজট। পরিস্থিতি সামলাতে ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ট্রাফিক বিভাগ। এদিকে সেতু ধসের কারণে সড়ক বিভাজকে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি অপসারণ এবং কেবল সরিয়ে নেয় কর্পোরেশন। সড়কের অপর পাশের ঝুঁকি এড়াতেও নেওয়া হয় নানা ব্যবস্থা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে অক্সিজেন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন। সোহেলি, এখন কিন্তু আসলে যখন অফিসে ছুটির সময় হয়েছে তখন আবার আমরা যে রাস্তায় যানজট সেটি কিন্তু আসলে দেখছি। যেহেতু অফিসগামী যাত্রীরা বাসায় ফিরতে শুরু করেছেন, এই মুহূর্তে কিন্তু আসলে কিছুটা যানজট তৈরি হচ্ছে, যেহেতু দুই পাশের গাড়ি এক পাশের রাস্তা দিয়ে চলতে হচ্ছে, ফলে মানুষের যে দুর্ভোগ আসলে সেটি পোহাতে হচ্ছে। কয়েকদিন অন্তত আসলে সময় লেগে যাবে যে সড়কের আসলে যে ভয়াবহভাবে আসলে সেটি ধসে পড়েছে। সেক্ষেত্রে এখানে যারা আছেন স্থানীয়রা বা যাতায়াতকারীরা, তাদের প্রত্যাশা যত দ্রুত সম্ভব এই যে মেরামত, সেই মেরামত যেন শেষ করা হয়, সেটি মূলত আসলে তাদের প্রত্যাশা। আমরা এখানে যারা আছেন স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে কেমন দুর্ভোগ হচ্ছে, কি প্রত্যাশা করছেন, কত দ্রুত কাজটা শেষ হওয়া দরকার। 2 নম্বর গেট অক্সিজেন যে সড়কটা, এটা খুবই ব্যস্ততম একটা সড়ক। এই মুহূর্তে এই ব্রিজটি ভাঙার কারণে আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজট তো সকাল থেকে লেগেই আছে। তাছাড়া এই ব্রিজটা আমরা চাই খুব দ্রুত মেরামত করা হোক, আর যেন একটা দীর্ঘস্থায়ীভাবে ব্রিজটা তৈরি করা হয়। আপনার কাছে যদি একটু জানতে চাই আসলে আপনাদের দুর্ভোগটা আসলে কেমন হচ্ছে, দুর্ভোগটা কেমন হচ্ছে? যাতায়াত করতে কষ্ট না, তো আমরা শুনছিলাম আসলে তাদের কিন্তু আসলে বিশেষ করে সকালবেলায় আসলে এই যানজটের পরিমাণ একেবারে ভয়াবহ আকার ধারণ করে, যার কারণে আসলে আজকে সকালবেলায় অনেকেই আসলে এই সড়কে এসে, তবে যেহেতু আজকে অধিকাংশই আসলে জেনে গেছে যে আসলে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, ফলে কিন্তু আসলে তারা অনেকেই এই সড়ক তারা বাদ দিয়ে অন্য সড়ক দিয়ে বিকল্প সড়ক ব্যবহারের চেষ্টা করছেন। তবে এখানে ওয়াসার যে লাইনগুলো রয়েছে, পাশাপাশি বিদ্যুতের লাইন, সবকিছু মিলে আসলে একটু
আরো বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে একটি স্বস্তির বিষয় হচ্ছে যে কি কোনো ধরনের আসলে হতাহতের ঘটনা ঘটেনি। যদি দিনের বেলায় অর্থাৎ যখন মানুষ চলাচল করতো তখন ঘটতো তাহলে কিন্তু আসলে একটি হতাহতেরও আশঙ্কা সেটি থেকে যেত। সোহেলি। ইভেন ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যে বায়েজিদ সড়ক ভেঙে গিয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি এবং অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইভেন মীর। কাপ্তাই হ্রদের পানি বেড়ে খাগড়াছড়ির চেঙ্গি নদী তীরবর্তী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে মহালছড়ি উপজেলার 2টি ইউনিয়নের 50টির বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিচু এলাকা হওয়ায় সকাল থেকেই উপজেলার 2টি ইউনিয়নের 4টি গ্রামে হ্রদের পানি ঢুকে পড়ে। এতে চেঙ্গি তীরবর্তী সিলেটিপাড়া, চিটাগংপাড়া, ব্রিজপাড়া ও কাপ্তাই পাড়ায় জলাবদ্ধতা দেখা দেয়। ফলে দুর্ভোগের শিকার এসব এলাকার বাসিন্দারা। তবে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় কিছু স্থান থেকে এরই মধ্যে নেমে যেতে শুরু করেছে পানি। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, রাঙামাটির যে কাপ্তাই রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে আসলে এই বিদ্যুৎ উৎপাদন করে এই পানি ধরে রেখে, যার ফলে ওই যে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের সব একদম টইটুম্বুর হয়ে আছে। এখানকার যে নিম্নাঞ্চল রয়েছে জেলার বাগাইছড়ি, লংগদু, বরকল, জুরাইছড়ির কিছু অংশ এবং রাঙামাটি সদরের বেশ কিছু এলাকা এখন পর্যন্ত যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানুষ পানিবন্দী হয়ে আছে। সরকারি যে হিসাব, জেলা প্রশাসনের হিসাব মতে এখন পর্যন্ত 182 পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং জেলার সবগুলো প্রাইমারি স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এছাড়া যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র আসেনি তাদের জন্য বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে। এই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি বাড়তে থাকায় যে জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক ইতিমধ্যে গত 5 তারিখ রাতে 6 ইঞ্চি করে এই জলকপাটগুলো প্রথমে খুলে দেওয়া হয়। যখন এই বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পানি বাড়তে থাকায় সেটি ধাপে ধাপে 1.5 ফুট, পরে 2.5 ফুট, আজ গতকাল রাতে সেটি 3 ফুট করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রায় 58,000 কিউসেক পানি কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে পড়ছে। একই সাথে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আরো 32,000 কিউসেক পানি কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে যাচ্ছে। সব মিলে 90,000 কিউসেক প্রতি সেকেন্ডে কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে যাচ্ছে। তিনি আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে এভাবে পানি যেতে থাকলে কাপ্তাই জলবদ্ধ যে এলাকাগুলো আছে সেগুলো দ্রুতই নিরসন হয়ে যাবে। এখানকার স্থানীয় মানুষরা বলছে দ্রুত পানি কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা কর্তৃপক্ষের কাছে। সোহেলি, এ ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাপ্তাই হ্রদের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজার অস্থিতিশীল করার অভিযোগের সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সেখানে অভিযান চালায় সংস্থাটি। এ সময় পাইকারি ব্যবসায়ীরা প্রতি কেজি 70 থেকে 77 টাকা দরে পেঁয়াজ বিক্রি করছিলেন। তবে তারা ফরিদপুর, রাজবাড়ী ও পাবনা থেকে বেশি দামে পেঁয়াজ কেনার অজুহাত দেখান। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আড়তদার আর ব্যবসায়ীদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে দাম বাড়ানোর প্রমাণ পায় ভোক্তা অধিকার। প্রাথমিকভাবে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর মালামাল ডাকাতির ঘটনায় 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, গেল 21 জুলাই বিমানবন্দর থেকে প্রবাসী শামসুদ্দিন অলঙ্কার এলাকায় ফিরছিলেন। বারুডিঘাট এলাকায় তার গাড়ি থামিয়ে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইল সহ প্রায় 20 লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে 7 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত বেশ কিছু মালামাল। দুর্বৃত্তরা সাম্প্রতিক সময়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীদের টার্গেট করে ডাকাতি করছে বলে জানায় পুলিশ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। পরিবেশ ইস্যুতে সীতাকুণ্ডে হতে না পারা শিপ রিসাইক্লিং এর বর্জ্য শোধনাগার টিএসডিএফ হতে যাচ্ছে মিরসরাই শিল্পাঞ্চলে। শিগগির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবে আইএমও। টিএসডিএফ স্থাপনে টাকা দেবে জাইকা। দেশে প্রথমবারের মতো হতে যাওয়া এই স্থাপনা ব্যবহার করতে পারবে অন্যরাও। ফখরুল ইসলামের রিপোর্ট।
2013 সালের রেগুলেশন অনুযায়ী ইইউভুক্ত দেশগুলোর জাহাজ কাটার জন্য সংশ্লিষ্ট দেশে ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি টিএসডিএফ থাকতে হবে। 2018 সালের শিপ রিসাইক্লিং অ্যাক্টেও টিএসডিএফ এর বিধান রাখে বাংলাদেশ সরকার। তবে উদ্যোগ থাকলেও বাস্তবায়ন সম্ভব হয়নি সেই বর্জ্য শোধনাগার। মূল কারণ অর্থ আর জায়গার সংকট। তবে এই উদ্যোগ বাস্তবায়নে অর্থ সহায়তায় এগিয়ে এসেছে জাইকা। নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা আইএমও দিচ্ছে কারিগরি সহায়তা। 2022 সালে সীতাকুণ্ডে সমীক্ষা চালিয়ে স্থানও নির্ধারণ করা হয়। তবে জীববৈচিত্র্য ধ্বংস বিষয়ে পরিবেশ অধিদপ্তর আপত্তি জানালে থেমে যায় কর্মযজ্ঞ। এরপর নতুন করে টিএসডিএফ এর স্থান বাছাই করা হয় মিরসরাই শিল্পাঞ্চলে। বেজা থেকে মিলেছে 62 একর জায়গাও। শিগগিরই শুরু হবে সম্ভাব্যতা যাচাই। আমাদের মিরসরাইতে যে ইকোনমিক জোন রয়েছে সেখানে আমরা প্রাথমিকভাবে ওনাদের কাছে একটা জায়গা বরাদ্দ পেয়েছি। আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং যদি শেষ হওয়ার পরে যখন আমরা ফান্ড পাবো তখন পরিবেশ সহ অন্যান্য আমাদের যারা স্টেক হোল্ডার আছে ওনাদের সাথে কথা বলে ওনাদের কনসেনসাসের ভিত্তিতে আমরা টিএসডিএফটা মিরসরাইতে স্থাপন করব। বছরে কম বেশি 800 সমুদ্রগামী জাহাজ কাটা হয় বিশ্বে, যার প্রায় 70 ভাগের ঠিকানা বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলো। একসময় অ্যাসবেস্টস সহ নানা বর্জ্য থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোরতায় ক্রমেই বর্জ্য কমেছে প্রতিটি জাহাজে। তাতেও কাটার পর যে বর্জ্য মেলে তা শোধনের জন্যও প্রয়োজন টিএসডিএফ। এই শিপ রিসাইক্লিং ঘিরে টিএসডিএফ হলেও তার সুবিধা কাজে লাগাতে পারবে অন্যান্য শিল্প কারখানাও। রিসাইক্লিং এর জন্য এখনো আস্তে আস্তে করে প্রায় 16,000 শিপ উইল কাম। আমরা যদি এখন শুধুমাত্র বাল্ক ক্যারিয়ার, ট্যাঙ্কার বা নর্মাল কার্গো জাহাজ নিয়ে চিন্তা করি, পৃথিবীতে বহু অয়েল রিগ, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হাজারাস ওয়েস্ট এখনো ইউজ হয়। তারপর হচ্ছে এলএনজি, এলপিজি, সেখানে এখনো অনেক পুরনো এলপিজি, এলএনজি রয়ে গেছে হাজারাস ওয়েস্ট। সো আই শুড বি প্রিপেয়ার্ড। ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটিটা আমাদের খুবই জরুরি, যেটা ইন্ডিয়াতে আছে, টার্কিতেও আছে। তো আমার মনে হয় এটা যদি হয়ে যায় তাহলে আমাদের যে অ্যাডভান্টেজটা বা ইন্ডিয়ার উপরে বা টার্কি থেকে বেশি যে আমরা রিসাইকেল করি, টিএসডিএফও যদি হয়ে যায় এবং আরও কিছু ইয়ার্ড যদি ডেভেলপ হয়ে যায় তাহলে যে বিশ্বে আমরা লিড দিচ্ছিলাম এতদিন, গত 15 বছর বা 20 বছর, সেটা আবার দেওয়া সম্ভব হবে। বর্তমানে সীতাকুণ্ডে দেশের একমাত্র রিসাইক্লিং অঞ্চলে প্রায় অর্ধশত ইয়ার্ড থেকে যে বর্জ্য বের হয় তা পরিশোধন করা হয় দেশের বিভিন্ন শিল্প কারখানায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।